কিভাবে বুঝলেন যে একজন মানুষ 1400 মানুষকে খুন করেছে? এটা তো কোর্ট বলবে, কোর্ট ভার্ডিক্ট করবে। আপনি এরকম একটা বায়াসড উত্তর এখন আপনাকে প্রশ্ন করি, 71 সালে মুক্তিযুদ্ধের পরে আপনার মতো একজন সাংবাদিক যদি এসে বলতেন, কি করে আপনি আমাকে বলছেন এতগুলো লোককে পাকিস্তানিরা মেরেছে? এটা তো কোর্ট ভার্ডিক্ট দেয়নি এখনো। দিস ইজ absurd. Don't say this. আমাদের শুনুন, সাংবাদিকের প্রশ্ন করা কি অপরাধ? পুলিশের কাজ যেমন অপরাধীকে চিহ্নিত করা, ঠিক তেমনি সাংবাদিক বা গণমাধ্যমের কাজ ক্ষমতাকে প্রশ্ন করা। একজন সাংবাদিকের একটি কাজ, আর তা হলো প্রশ্ন করা। গতকালকে ছিল নীতিগত সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্তেই আছে। ক্ষমতাবানকে, ক্ষমতাকে, প্রতিষ্ঠানকে, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে, এমনকি নিজেকে, এটাই সাংবাদিক বা গণমাধ্যমের সৌন্দর্য। বহির্বিশ্বের সকল গণতান্ত্রিক দেশে এভাবেই সাংবাদিকতার চর্চা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকেও একজন সাংবাদিকের মুখোমুখি হতে হয়, একজন সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে হয়। বাংলাদেশেও এই চর্চা আছে বহু আগে থেকেই। বিগত সময়ে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের প্রত্যেকে এই বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। এভাবেই বাংলাদেশে ধীরে ধীরে গণমাধ্যমের বিকাশ হয়েছে, এর পরিধি বেড়েছে। যদিও সংবাদ মাধ্যমকে বিভিন্ন কৌশলে একটি অদৃশ্য চাপে রেখেছিল বিগত সব সরকারই। প্রশ্ন করাই যেন কোনো কোনো সাংবাদিকের অপরাধ হয়ে গেল। চাকরি হারালেন 3 সাংবাদিক। তারা হলেন দীপ্ত টিভির সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট মিজান, এটিএন বাংলার ফজলে রাব্বি এবং চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল বাশার। তাদের অপরাধ ছিল ক্ষমতাকে প্রশ্ন করা। ঘটনার সূত্রপাত গত সোমবার 28 এপ্রিল কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে আলী নামে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের যাওয়া উপলক্ষে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। প্রশ্নোত্তর পর্বে নানা বিষয় জানতে চান সাংবাদিকেরা। বাঙালি অনুষ্ঠান মারমারদের অনুষ্ঠানের নাম হচ্ছে সাংগ্রাই, তারপর মুরগদের অনুষ্ঠানের নাম হচ্ছে অন্য আরেক বাঙালি অনুষ্ঠান। ওটা পয়লা বৈশাখ মানে ওটা বাঙালি অনুষ্ঠান ছিল, এটা অন্যরা নিয়ে আসতেছেন আপনি, সেটা আলাদা আলাদা প্রসঙ্গ। সেখানে সাংবাদিকদের থেকে প্রশ্ন আসে, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার ইউনেস্কো স্বীকৃতি, শোভাযাত্রায় শেখ হাসিনার মুখাকৃতির আদলে মুখোশ এবং জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহতদের সংখ্যা নিয়ে শুরু হয় ফারুকীর সাথে সাংবাদিকদের বাহাস। কি মনে করেন, এটা কি ঠিক হলো নাকি একটা মানে সমস্যা আরো দীর্ঘায়িত? মানে কোন সমস্যাটা বুঝে? এই যে একটা মোটিভ যেটা তৈরি করলো, একটা মানে মোটিভ, এটা একটা কার মোটিভ? সাবেক প্রধানমন্ত্রী। এবারে নববর্ষের মূল থিমটা কি ছিল? এবং নববর্ষে আমরা যেটা বলছি সবাই মিলে, নববর্ষের থিমটা কি ছিল? চারুকলা যে শোভাযাত্রাটা করে, এবারে ওদের থিম লাইনটা কি ছিল? প্লিজ। সো হোয়াট ডাজ ইট মিন? তাহলে ফ্যাসিবাদের একটা মূর্তি যে ওখানে করলো, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যে এটা কি ঐক্য হলো? কার সাথে ঐক্য? কারো ঐক্য না, সরি, আর বলছি যে মানে আমরা সুন্দর জায়গাতে গেলাম নাকি আরো অসুন্দরকে বেশি দিন দীর্ঘায়িত করব? এরপর পরই তুলকালাম পড়ে যায় গণমাধ্যম তথা গোটা দেশব্যাপী। সংবাদ সম্মেলনে ফারুকীকে প্রশ্ন করা 3টি বেসরকারি চ্যানেলের 3 সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়। সচিবালয়ে সোমবারের ওই ঘটনার পর মঙ্গলবার নিজেদের স্ক্রলে সংবাদ সম্প্রচার বন্ধের খবর দেয় দীপ্ত টিভি। দুপুর 2টার পর থেকে 5টি বুলেটিন প্রকাশ করেনি স্টেশনটি। রাত 11টায় আবার সংবাদে ফেরে তারা। একই সঙ্গে টেলিভিশনটির সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট মিজানুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। যদিও তথ্য উপদেষ্টার দিক থেকে বলা হয়েছে ওই 3 সাংবাদিকের চাকরি যাওয়ার ক্ষেত্রে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না, সরকারের হস্তক্ষেপ ছিল একথা কেউ বলেওনি। বাস্তবতা হলো ওই ঘটনার পর একটি সংগঠন ওই 3 সংবাদ মাধ্যম কার্যালয় অভিমুখে অভিযানের ঘোষণা দেয়। এরপর ওই 3 প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ 3 সাংবাদিককে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়। প্রশ্ন উঠেছে, নতুন বাংলাদেশে সাংবাদিকতা কতটা মুক্ত? রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আরএসএফ এর তথ্য অনুযায়ী বর্তমানে 11 জন সাংবাদিক কারাগারে আটক আছেন। হত্যা চেষ্টা ও হামলার অভিযোগে মামলা দেয়া হয়েছে 267 জনের নামে। তাহলে নতুন বাংলাদেশে সাংবাদিকতা কতটা মুক্ত?